হাই এভরিওয়ান, ওয়েলকাম টু সহজ পাঠ। আনন্দবাজার পত্রিকা অনলাইনের ৩রা জানুয়ারি ২০২৫-এর ইম্পর্ট্যান্ট একটি আর্টিকেল নিয়ে আলোচনা করব আমরা, যেটি হেডিং তোমরা দেখতে পাচ্ছ, মন্দারমণি দিয়ে লেখা রয়েছে এবং তার নিচে জল আর জীবিকার গল্প। আজকের এই আলোচনা থেকে তোমাদের এনভায়রনমেন্ট রিলেটেড অনেক অ্যাসপেক্ট ক্লিয়ার হবে, কিংবা উপকূলবর্তী এলাকার মানুষজনের জীবন সম্পর্কে কোনো লেখা থাকলে আমরা খুব সহজেই লিখতে পারবো। চলো টপিকটিকে ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করি। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখলে তোমাদের টপিকটির কনসেপ্ট হবে। আগেই জানিয়ে রাখি, এখানে যে পলিটিক্যাল বেস নিয়ে কথা বলা রয়েছে সেই সমস্ত আলোচনা আমরা আমাদের যে লেখনী রয়েছে তাতে কিন্তু দেব না, কারণ সেই পয়েন্ট কিন্তু আমাদের গ্রাহ্য হবে না, কিংবা বলা যেতে পারে একটা পলিটিক্যাল ভাইবস তৈরি হয়ে যাবে, তাই ইগনোর করবে পলিটিক্যাল ভিউর কথাগুলোকে। তবু আমি পড়ানোর জন্য পুরোটা পড়ছি। বাংলায় বুলডোজার চলবে না, সম্প্রতি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মন্দারমণির উপকূলে গজিয়ে ওঠা ব্যাঙের ছাতার মতন হোটেলগুলোকে অবৈধ হিসেবে চিহ্নিত করে ভাঙার নির্দেশ দিয়েছিল জাতীয় পরিবেশ আদালত। সেই নির্দেশের ভিত্তি কিন্তু ছিল রাজ্যেরই উপকূল অঞ্চলের ব্যবস্থাপনার ভারপ্রাপ্ত সংস্থার হলফনামা। তাহলে এখানে বলা হয়েছে বাংলায় বুলডোজার চলবে না, আমাদের মুখ্যমন্ত্রী জানিয়েছেন। মন্দারমণির উপকূলে বিভিন্ন ছোট ছোট হোটেল রয়েছে, যেগুলো খুবই গায়ে গায়ে এবং নিয়ম না মেনে বানানো হোটেল, যেগুলোকে অবৈধ ঘোষণা করা হয়েছে এবং তাদেরকে ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে জাতীয় পরিবেশ আদালতের দ্বারা। এবং সেই নির্দেশের ভিত্তিটা আবার কিন্তু রাজ্যেরই উপকূল অঞ্চলের ব্যবস্থাপনার ভারপ্রাপ্ত সংস্থার হলফনামা অনুযায়ী ছিল। তার মানে ব্যাপারটা কিন্তু কোনোটাই আমরা যে মানে এই যে হোটেলগুলোকে ভেঙে ফেলার যে নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে সেটা কখনোই বেআইনি নয়, সেটা আইন কে সাথে রেখেই করা। কোস্টাল রেগুলেশন জোন ম্যানেজমেন্ট অথরিটি CRZ এর হলফনামা অনুযায়ী এই নির্দেশকে জারি করা হয়েছে। তার মানে সেই নির্দেশের উপর ভিত্তি করে যে নিয়মটা আমাদেরকে বানানোর কথা আমাদের কাছে এসেছে, মানে হোটেলগুলিকে ভেঙে ফেলার যে নির্দেশ দেওয়া হয়েছে, সেই নির্দেশটা কিন্তু কোথাও না কোথাও অমান্য করা হলো। কি হলো? জাতীয় পরিবেশ আদালতে হলফনামা দিয়ে ওই সংস্থা জানিয়েছিল যে মন্দারমণির বেশিরভাগ হোটেল যে জমিতে গড়ে উঠেছে তা উপকূলের এমন অঞ্চলের অধীন যেখানে নির্মাণ নিষিদ্ধ, কোস্টাল রেগুলেশন জোন 1 এবং 3। তাহলে এখানে একটা পয়েন্ট তোমাদেরকে মাথায় রাখতে হবে, কোস্টাল রেগুলেশন জোন 1 এবং 3 এর অধীনে এই নির্মাণ নিষিদ্ধ। তাহলে সেই নির্মাণের নিষিদ্ধ যে জায়গা, সেই নিষিদ্ধ জায়গায় এখানে কি করা হয়েছে? এখানে হোটেল বানানো হয়েছে। সেই হলফনামার ভিত্তিতে আদালত হোটেলগুলিকে ভেঙে ফেলার নির্দেশ দিয়েছিল ২রা মে ২০২২। বছর ২ পার করে পূর্ব মেদিনীপুরের জেলা শাসক, যিনি CRZ এর জেলা কমিটির সভাপতিও বটে, একটি বিজ্ঞপ্তি জারি করেন ১১ই নভেম্বর ২০২৪। ১৪০টি অবৈধ হোটেল ভাঙার নির্দেশ দেওয়া হয় সেই বিজ্ঞপ্তিতে। অতঃপর মুখ্যমন্ত্রী তার নিজেরই প্রশাসনের বিজ্ঞপ্তি খারিজ করে দিয়ে জানালেন হোটেলগুলি ভাঙতে দেওয়া যাবে না। হোটেল মালিকরাও জেলা প্রশাসনের ওই বিজ্ঞপ্তির বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে শরণাপন্ন হয়েছেন। তাদের আবেদনের ভিত্তিতে আপাতত হোটেল ভাঙার বিজ্ঞপ্তির উপরে এখানে আর কি বলা যেতে পারে যে পরবর্তী নির্দেশ করেছে আদালত। তাহলে পুরো গল্পটাকে যদি আমরা সহজভাবে বুঝতে চাই, যে প্রশাসনের নিয়মের উপর ভিত্তি করেই যেই হোটেলগুলিকে এখানে আমরা বলেছি, সেই অবৈধ হোটেলগুলিকে আবার বাঁচানোর জন্য কোথাও না কোথাও হোটেল মালিকেরা যখন কলকাতার হাইকোর্টের শরণাপন্ন হচ্ছে, সেখানে আবার স্থগিতাদেশ তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। আজ যেখানে দাঁড়িয়ে রয়েছে হোটেলগুলি, ২ দশক আগে মন্দারমণির সেই উপকূল ছিল মৎস্যজীবীদের দখলে। শুটকি মাছের গন্ধ নিয়ে নালিশ করতেন পর্যটকরা। উপকূল বরাবর ছিল ক্ষুদ্র মৎস্যজীবীদের খটি, সামুদ্রিক মাছ শুকোনোর স্থান খটিকে বলে। তারা নৌকো করে মাছ ধরে এনে সেইগুলিকে ঝাড়াই বাছাই করে শুকোতে দিতেন। বাকি সময়টা এই জায়গাটি তারা ব্যবহার করতেন নৌকো রাখতে, জাল সারাই করতে। খটিগুলোতে বহু মহিলা কাজ করতেন, শুকুনি মানে যারা শুকোনোর কাজে নিযুক্ত ছিল, ও বাছুনি যারা শুকনো মাছকে বাছাইয়ের কাজে নিযুক্ত ছিল হিসেবে। বহু পুরুষ ধরে ব্যবহৃত এলাকা হোটেল মালিকদের হাতে ছেড়ে দিতে গোড়ায় অর্থাৎ ২০০০ সালের দিকে আগ্রহী ছিলেন না
ক্ষুদ্র মৎস্যজীবীরা। তাহলে এখানে আমরা প্রথমেই বললাম যে অনেক কিছু আমরা জানতে পারবো। তাহলে এই লেখা থেকে আমরা যেটা বুঝতে পারছি যে এখানে মৎস্যজীবীদের জীবন নিয়ে কোথাও না কোথাও আমাদের কথা বলা হচ্ছে। পরিস্থিতির চাপে পড়ে তারা সেই অবস্থান ধরে রাখতে পারেননি। গভীর সমুদ্রে মাছের পরিমাণ কমে যাবার বড় ট্রলারগুলো অগভীর সমুদ্রে এসে হানা দিচ্ছে। অল্প কিছু ক্ষুদ্র মৎস্যজীবী বড় ট্রলারের সঙ্গে লড়াই করে টিকে রয়েছেন। তারাই এখনো পর্যন্ত ক্ষতিকে বাঁচিয়ে রাখতে চাইছেন। তাহলে যেই এলাকাতে তার মৎস্যজীবীরা ব্যবসা করত, সেই এলাকার ব্যবসার যে এলাকা সেখানেই কিন্তু হোটেলগুলো তৈরি হয়েছে, কিন্তু সেখানে এখনো ছোট কিছু মৎস্যজীবী লড়াই করে বেঁচে থাকার চেষ্টা করছে, বাট ম্যাক্সিমামই তাদের জমি ছেড়ে দিতে বাধ্য হয়েছে। পর্যটনের প্রসারের ফলে মন্দারমণির ভূবৈচিত্র্য পাল্টে গেল আমূল। কাজির মোহনা নামে সমুদ্রে মেশা বড় একটা খাড়ি ছিল, হারিয়ে গিয়েছে। আগে লবণ তৈরির কারখানা ছিল, এখন বন্ধ। প্রচুর বালিয়াড়ি ছিল, বালি কাটতে কাটতে সেগুলোও এখন সমতল এলাকায় পরিণত হয়েছে। নানা বর্জ্য সমুদ্রে মেশায় দূষণ বাড়ছে, প্লাস্টিক দূষণও বাড়ছে। তাহলে এখানে একটা আমাদের পরিবেশ সংক্রান্ত আলোচনাতেও আমরা চলে এলাম, যেখানে দূষণকে নিয়েও আমরা কথা বলতে পারছি, এবং সামুদ্রিক বা উপকূলবর্তী এলাকার আশেপাশে মানুষের যে আমূল পরিবর্তন, সেই জীবন নিয়েও কিন্তু আমরা একই লেখাতে আলোচনা করছি। প্রকৃতিকে সুরক্ষিত রেখে স্থানীয় মানুষের জীবন জীবিকায় ব্যাঘাত না ঘটিয়ে গড়ে উঠবে পর্যটন কেন্দ্র, এমন ভাবনা রয়েছে ইকো ট্যুরিজমের ধারণার কেন্দ্রে। প্রকৃতপক্ষে দেখা যাচ্ছে বেশিরভাগ জায়গাতেই পর্যটনের জন্য প্রকৃতির নিজস্ব রূপ, স্থানীয় মানুষের সাবেক পোষাগুলো নষ্ট হয়ে যাচ্ছে। মন্দারমণিও তার ব্যতিক্রম নয়। একসময় যারা মাছ ধরতেন তারা এখন পান বিড়ি বা চায়ের দোকান চালাচ্ছেন। নতুন প্রজন্ম সাবেক পেশাকে ধরে রাখতে চাইছে না, দুঃখ করছেন প্রবীণ মৎস্যজীবী শ্রীকান্ত দাস। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইকো ট্যুরিজমের কনসেপ্ট কি। ইউনেস্কো কিছুদিন আগে আমাদের ওয়েস্ট বেঙ্গলকে এখানে ট্যুরিজমের জন্য পুরস্কৃত করেছে, কিন্তু সেই ইকো ট্যুরিজমের মন্ত্র হচ্ছে গিয়ে প্রকৃতিকে কোনো ক্ষতি না করে পর্যটন শিল্পকে বাড়িয়ে তোলা, এবং তাতে তো পর্যটক যারা থাকবেন তারা তো প্রকৃতির সম্পূর্ণ সুন্দর নিজস্ব রূপটা দেখতে পারবেন। বাট কোথাও এখানে বলছেন যে স্থানীয় মানুষের সাবেক যে পেশাগুলি, সে পেশাগুলি তারা ছাড়তে বাধ্য হচ্ছে এই পর্যটনের উপরই দৃষ্টান্ত রেখে। কারণ হচ্ছে এই পর্যটন ব্যবস্থাকে গড়ে তোলার জন্য এখানে দেখা যাচ্ছে যে হোটেলগুলো তৈরি হচ্ছে, তাদের কারণেই আবার ব্যাক ক্যালকুলেশনে সাবেকি পেশাগুলোকে সাধারণ যে মানুষ তারা ছাড়তে বাধ্য হচ্ছে। এই সংকট একদিনে তৈরি হয়নি, একদিনে কখনো তো কিছুই তৈরি হয় না। শঙ্করপুর মন্দারমণি হয়ে দাদন পাত্রবার পর্যন্ত সমুদ্র উপকূলে ভাঙন ক্রমশ বেড়েছে। 5 দশকে 2,500 হেক্টর ভূমিক্ষয়ের ফলে হারিয়ে গিয়েছে বলছে 2013 সালের একটি গবেষণাপত্র। স্থানীয় মৎস্যজীবীরা এই বিপদের দিকে বারবার দৃষ্টি আকর্ষণ করেছেন। 1989 সালে বোম্বাই ও সুন্দরবনের বাসন্তী থেকে কন্যাকুমারী পর্যন্ত উপকূলভাগের সমস্ত মৎস্যজীবী গণ আন্দোলন শুরু করেন ন্যাশনাল ফিশ ওয়ার্কার্স ফোরামের ছাতার তলায় এসে। দাবি উঠেছিল জল বাঁচাও, তট বাঁচাও, উপকূলের লোক বাঁচাও। তাতে এই অঞ্চলের মৎস্যজীবীরাও অংশগ্রহণ করেন। তাহলে আজকের এই সমস্যাটা আমরা আজকে 2025-এ এসে কথা বলছি, এই সমস্যা কিন্তু 2025-এ দোরগোড়ায় একা একা আসেনি, সেটা 1989 সাল থেকে আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিভিন্ন এখানে প্রোগ্রাম চলছে, সরকারের সাথে টেক্কা দিয়ে অনেক লড়াই চলছে, কিন্তু এই লড়াইয়ে আমরা সক্ষম হতে পারিনি। এরপরে কোস্টাল রেগুলেশন জোন নোটিফিকেশন জারি করা হয়। তাহলে তার পরিবর্তে এখানে আমাদের নিয়মও জারি করা হয়েছে 19শে ফেব্রুয়ারি 1991 সালে। মন্দারমণির মৎস্যজীবীরা ভেবেছিলেন নিয়মিত তটাঞ্চল ঘোষিত হওয়ায় হোটেল, পর্যটন কেন্দ্র, ভেরি ইত্যাদি হবে না, সুরক্ষিত থাকবে তাদের জীবন ও জীবিকা। কিন্তু 2000 সালের পর থেকে হোটেল তৈরি শুরু হয়, বাড়তে থাকে ভূমিক্ষয়, সংকুচিত হতে থাকে ক্ষুদ্র মৎস্যজীবীদের এলাকা। পুরনো পেশা গিয়ে নতুন পেশা তৈরি হওয়ায় কি প্রত্যাশিত নয়? কথাটা ঠিক, তবে কোনো কোনো জীবিকার সঙ্গে প্রকৃতির সুরক্ষার একটি নিবিড় সম্পর্ক থাকে। হ্যাঁ, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এখানে অনেকেই বলবে যে আপনি কি চান না যে আমাদের আয় ব্যবস্থা বাড়ুক, পর্যটন ব্যবস্থার এখানে উন্নতি সাধন হোক এবং সেখানে আরও বেশ কিছু মানুষ করে খাক, সবই ঠিক আছে,
মানুষ তো করে তখনই খাবে যখন প্রকৃতি তাকে সুযোগ দেবে। প্রকৃতির যে জমিটাতে তারা এখানে দীর্ঘক্ষণ ধরে স্থায়িত্ব লাভ করার চেষ্টা করছে, তার জন্য প্রকৃতির সুরক্ষাটাও তো দরকার। সেটাই এখানে বলা রয়েছে যে কোনো কোনো জীবিকার সঙ্গে প্রকৃতির সুরক্ষা নিবিড়ভাবে যুক্ত থাকে। নদী সমুদ্রে যারা মাছ ধরেন সেই ক্ষুদ্র মৎস্যজীবীরা জলকে ব্যবহার করলেও জলকে দূষিত করেন না, কারণ তারা জানেন যে জল ভালো থাকলে তবেই সেখানে মাছ পাওয়া যায়। আবার যে জলে মাছ পাওয়া যায় সেই জল ভালো। জল বা উপকূলে মৎস্যজীবীর কাজের পরিসর করে দেবার মধ্যে তাই জল বালি জলজ প্রাণীদের বাঁচানোর ব্যবস্থাও লুকিয়ে থাকে। তাহলে এই যে মৎস্যজীবীরা তারা যে এখানে ব্যবসা করতে পারছে না, তার মধ্যে থেকে এখানে আমরা দেখতে পাচ্ছি কোথাও না কোথাও আমাদের জল বালি এবং জলজ প্রাণীদেরকে আমরা এখানে তাদের জীবনকে আমরা কিন্তু সুরক্ষিত রাখতে পারছি না। তো এই পুরো আলোচনাতে আমাদের আশা করি অনেকগুলি কনসেপ্ট ক্লিয়ার হলো। তোমাদের এভাবেই কনসেপ্ট ক্লিয়ার করে নিজেদের রাইটিংয়ে আরও সুন্দর নাম্বার তুলে আনতে হবে। তোমরা আমাদের সাথে রাইটিং ক্লাস করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। বিভিন্ন আলাদা আলাদা সেশনের মাধ্যমে তোমাদের কনসেপ্টকে আমরা ক্লিয়ার করে থাকি লাইভ ক্লাসের সাহায্যে। থ্যাংক ইউ, টেক কেয়ার।